ইলিয়াস আলী সহ ২,০০০-এর বেশি নেতাকর্মী গুম খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি। দেশ বাঁচাতে ঐক্যের তাগিদ মির্জা ফখরুলের। এখন যেটা শুরু হয়েছে এ থেকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপারটা, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবে। 15 জানুয়ারি হচ্ছে না জুলাই ঘোষণাপত্র, আগামী সপ্তাহে জানানো হবে তারিখ। জনমত গঠনে আজও বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধীদের লিফলেট বিতরণ। এজলাস পড়ে যাওয়ায় হয়নি বিডিআর মিউটিনি মামলার শুনানি। শাহবাগে বিক্ষোভের পর ঢাকায় অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন স্বজন ভুক্তভোগীরা। 17 বছর ধরে আটকে আছে, আমরা সব ধরনের চেষ্টা করছি। আমাদেরকে প্রথম কোর্টে হাজির করছে, তারপর দ্বিতীয় কোর্টে আমাদেরকে মন গড়া বিচার করে আমাদেরকে সাজা দিছে। শেখ হাসিনার দুর্নীতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত দুদকের। টাস্ক ফোর্স গঠন হয়েছে 9 ব্যবসায়ী গ্রুপের দুর্নীতি অনুসন্ধানেও। 43 বিসিএস এ বাদ পড়া অধিকাংশই ফিরতে পারবেন জানালেন জনপ্রশাসন সচিব। সরকারি কর্মচারীদের জন্য দ্রুতই মহার্ঘ ভাতা। হজ যাত্রী পাঠাতে এজেন্সি কোটা 500 জনে পুনর্বহাল চায় হাব। সৌদির নিয়ম মেনে কয়েকজন মিলেও পাঠানো যাবে 1000 জন, জানালেন উপদেষ্টা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানালো বিএনপি। বলা হয়েছে 5 আগস্টের আগ পর্যন্ত 16 বছরে দলটির 2276 জন নেতাকর্মীকে ক্রসফায়ার, 153 জনকে গুম করা হয়েছে এবং অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আলাদা 2টি অভিযোগ দাখিল করা হয়। এরপরে আরেকটি অভিযোগ জমা দেওয়া হয় গুম কমিশনের কার্যালয়ে। বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার বিএনপি এবং দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, এমন দাবি দলটির। শীর্ষ পর্যায় থেকে তৃণমূল এমন কেউ নেই যিনি মামলা কিংবা জেল জুলুমের শিকার হননি। এসব মামলা গুম খুনের তথ্য সংগ্রহে আলাদা একটি সেলও গঠন করে দলটি। ওই সেলের তথ্য অনুযায়ী 2008 থেকে 2024 সাল পর্যন্ত 58 জেলায় ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে বিএনপির 2276 জন নেতাকর্মীকে। এসব হত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে দলটি। যুবদল, ছাত্রদল, মূল দল সহ তাদের ছিলই যে বিএনপিকে ধ্বংস করা, বিএনপিকে নিশ্চিহ্ন করা এবং দলকে শূন্য করা। এরই আমরা আজকে 2276 জনের ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। আপনার সেলফ ডিফেন্স হলে প্রথমে পায়ে গুলি করতে হবে, কোমরের নিচে গুলি করতে হবে। সেগুলো কোনো ঘটনাই এমনটি ঘটেনি। সবসময় হেডে গুলি করা হয়েছে, চেস্টে গুলি করা হয়েছে। শুধু মামলা কিংবা হত্যা নয়, আওয়ামী লীগ আমলে গুমের শিকার হন বিএনপি নেতা ইলিয়াস আলী সহ 153 জন। দলটির পক্ষ থেকে ট্রাইব্যুনালে পৃথক অভিযোগ দায়ের করা হয় এ নিয়েও। যারা গুম হত্যা হয়েছে তাদের পরিবার যেন একটা ন্যায় বিচার এবং একটা সুন্দর বিচার পায়, এই জন্য মূলত আমরা এখানে এসেছি এবং আমাদের দল তাদের পাশে থেকে এই পদক্ষেপটা নিয়েছে। 245 পৃষ্ঠার ক্রসফায়ারের অভিযোগ এবং 20 পৃষ্ঠার গুমের অভিযোগে বিএনপির পক্ষে স্বাক্ষর করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদ ছাড়া সংস্কারে পরিপূর্ণতা আসবে না। তিনি বলেছেন, একটা গোষ্ঠী দেশভাগের উস্কানি দিচ্ছে। বিএনপি নেতারা বলেছেন, কিংস পার্টির নামে আওয়ামী দুর্বৃত্তদের ফেরানোর চেষ্টা চলছে। বকশীবাজারে খালেদা জিয়ার জবানবন্দির ঘটনা প্রবাহ নিয়ে রাজবন্দি জবানবন্দি নামে বই লিখেন কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট। পতিত স্বৈরাচার সরকারের আমলে যা প্রকাশ করা যায়নি। বৃহস্পতিবার বিএনপির গুলশান অফিসে সেই বইয়ের মোড়ক উন্মোচন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়ার উপর নেমে আসা সেই দুর্বিষহ ঘটনার স্মৃতিচারণ করেন তিনি। বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় লন্ডনে গেছেন বিএনপি প্রধান, বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে কাতারের আমির। খালেদা জিয়া মুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে। আমরা যেখানেই বলেছি যে এটা আমাদের দরকার, সাথে সাথে করে দিয়েছে, ভিসা দিয়েছে। ম্যাডামকে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একেবারেই কোনো পারিশ্রমিক না, অর্থাৎ যেটাকে আমরা বলি রেন্ট না নিয়ে তারা এই অ্যাম্বুলেন্সটি দিয়েছেন। মির্জা ফখরুল কথা বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর বিভক্তি নিয়ে। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে। কিন্তু বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানে জামাত শিবিরকে ধর্ম ব্যবসায়ী আখ্যায়িত করে স্লোগান দেন আগতরা। ফেস্টুনে তুলে ধরেন জামাত শিবির বিরোধী অবস্থান। অনুষ্ঠানে বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা পলায়নের মাধ্যমে দেশের 80% সংস্কার হয়েছে, বাকি শুধু নির্বাচন প্রক্রিয়া। শতকরা 80% সংস্কার ইতিমধ্যে করা হয়েছে শেখ হাসিনার পলায়নের মাধ্যমে। তথাকথিত নেত্রী দেশ ত্যাগ করার সাথে সাথে এখন আর সংস্কারের খুব বেশি প্রয়োজন নাই। প্রয়োজন হলো নির্বাচনী ব্যবস্থার কিছু সংস্কার। বিকেলে দীর্ঘদিন পর দেশে ফেরা যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল সভাপতি নাসির আহমেদ শাহিনকে নিয়ে জিয়া রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালে প্রিন্স। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে ঘোষণাপত্র প্রকাশে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সব পক্ষের সাথে আলোচনা করে আগামী সপ্তাহে ঘোষণাপত্র প্রকাশের তারিখ জানানো হবে। ৭২-এর সংবিধানের বিষয়ে সিদ্ধান্ত সবার ঐক্যমতের ভিত্তিতে হবে বলেও তিনি জানিয়েছেন। জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। 15 জানুয়ারির মধ্যে দিতে হবে জুলাই ঘোষণাপত্রের ঘোষণা। 31 ডিসেম্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের মার্চ ফর ইউনিটি থেকে এই আলটিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ঘোষণাপত্রের 7 দফা প্রস্তাবনা নিয়ে এখন জনসংযোগের মাঠে ছাত্র নেতারা। চলছে বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ আর সমাবেশ। 11 জানুয়ারি পর্যন্ত তা চলবে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানালেন, ঘোষণাপত্র নিয়ে সব পক্ষের সাথে আলোচনা শেষে জানানো হবে আসছে সপ্তাহে। শিক্ষার্থীদের দাবি 15 জানুয়ারি ছিল, কিন্তু সরকার যে জায়গাটি চাচ্ছে যে সবার সাথে যেহেতু কথা বলতে হবে, সরকার হয়তো কিছু সময় বৃদ্ধি হতে পারে, কিন্তু এটা দেরি হবে না, খুব বেশি দেরি হবে না। হয়তো তাদের সময়সীমার কয়েকদিনের মধ্যে এটা হয়ে যাবে এবং এটা আমরা আশা করি যে এটা যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে 15 জানুয়ারি হয়, 15 জানুয়ারি হতে পারে। ৭২-এর সংবিধান বাতিল করা হবে কি না এ প্রশ্নে মাহফুজ আলম বলেন, সবার ঐক্যমত্যের ভিত্তিতে সংবিধান নিয়ে সিদ্ধান্ত হবে। শিক্ষার্থীদের দিক থেকে একটা দাবি আছে, ৭২-এর সংবিধান এটা আগে থেকে ক্রিটিক্যালি দেখছেন। ৭২ সংবিধান যখন প্রণীত হয়েছে তখন থেকে এটা বিভিন্ন রাজনৈতিক দল এটা ক্রিটিক্যালি দেখেছে। এই ঐকমত্যের জায়গাতে যদি আমরা পৌঁছাতে পারি সংবিধানের ব্যাপারে, সংবিধানকে কি করব, আমরা কি করতে চাচ্ছি, এটা প্রস্তাবনা আছে শিক্ষার্থীদের দিক থেকে, অন্যান্য রাজনৈতিক দল থেকে হয়তো এটার বিরোধিতা আছে। যেসব বিষয়ে কন্টেনশাস পয়েন্ট আছে সেসব বিষয়গুলো আমরা আলোচনা করে আমরা এটাকে লিপিবদ্ধ করব। মাহফুজ আলম বলেন, জাতীয় নির্বাচনের তারিখ সংস্কার সাপেক্ষে নির্ধারণ করা হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলো ঠিক করবে কতটা সংস্কার করা হবে, তারপরই ভোটের তারিখ। রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রের। ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়, স্বল্পমেয়াদী হয়, বা কী ধরনের সংস্কার, এটা যদি ঠিক হয়, ওই সংস্কারের মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্য বই পৌঁছে যাবে। ক্যাবিনেটে বলা হয়েছে যে পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন, সবার হাতে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
জুলাই ঘোষণাপত্রের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে জনসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। আজ সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড়, কাজী নজরুল সরণি সহ বিভিন্ন স্থানে 7 দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। সাধারণ মানুষের কাছে জুলাই ঘোষণাপত্রের গুরুত্ব তুলে ধরেন নেতাকর্মীরা। এদিকে চট্টগ্রামে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। দুপুরে নগরীর নিউ মার্কেট ও আশপাশের এলাকায় এই কর্মসূচি তারা পালন করেন। জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদান, আওয়ামী লীগ সরকার ও দোসরদের বিচার নিশ্চিত করা সহ 7টি বিষয় ঘোষণাপত্রে ধরা হয়। আমরা যে বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করতে চাচ্ছি, সেই পুনর্গঠনের যে আমাদের রোড ম্যাপ আমরা যেভাবে চাচ্ছি সেগুলো বাংলাদেশের মানুষকে জানাইতে চাই, সেজন্য আমরা লিফলেট বিতরণ করছি। শহীদদের যে রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারটা সেটা নিশ্চিত করতে হবে এবং একই সাথে যে গত 53 বছর ধরে যে এখানে একটা জলমি শাসন ব্যবস্থা এখানে কায়েম আছে সেটাকে উৎখাত করে নতুন সাংবিধানিক কাঠামো প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে এটা জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটা এখানে নিশ্চিত করতে হবে। মধ্যরাতে হঠাৎ আগুনে পুড়ল বকশীবাজারের অস্থায়ী আদালত। ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠের ওই আদালতে রাত 3টায় কে বা কারা আগুন দেয় এবং তাতে এজলাস কক্ষ, গারদখানা সব পুড়ে যায়। তাই বিডিআর বিদ্রোহ মামলার কার্যক্রম আর করা যায়নি। এদিকে আদালত কার্যক্রম মাদ্রাসা মাঠ থেকে সরাতে সকাল থেকেই সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ ঘটনায় এখনো তদন্ত সংক্রান্ত কোনো উদ্যোগ জানানো হয়নি। এই এজলাসেই আজ হওয়ার কথা ছিল বিডিআর বিদ্রোহ মামলার আসামিদের জামিন শুনানি, কিন্তু মধ্যরাতের আগুনে পুড়ে গেল পুরো এজলাস কক্ষ। কে বা কারা আগুন দিয়েছে তা নিয়ে কিছু জানা যায়নি। তবে সে সময় থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন মাদ্রাসা ই আলিয়ার শিক্ষার্থীরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিস পৌঁছলেও তারা ঢুকতে পারেননি। রাত 3:30 নাগাদ পুলিশের আমাদের মোড়ে গণ্ডগোল হচ্ছে বা হাতাহাতি হচ্ছে, তখন এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তখন পুলিশের বাদ দিয়ে আমরা এই সাইডে আইছি। এই সাইডে আসার পরে দেখি যখন আগুনটা একেবারে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তার পরপরই ফায়ার সার্ভিস এসেছে। ভিতরে আমরা প্রবেশ করতে পারি নাই, আমরা আসলে তেমন কিছু করতে পারি নাই, কারণ ভিতরে ঢুকতে না পারলে তো আমরা আগুনটা নিভাইতে পারি না। বৃহস্পতিবার সকাল থেকে বকশীবাজার সড়ক অবরোধ করে রাখে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। মাদ্রাসা মাঠ থেকে অস্থায়ী আদালত সরানোর দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা তাদের। আমরা চাই এই আলিয়া মাদ্রাসার জায়গা আলিয়া মাদ্রাসাকে বুঝিয়ে দেওয়া হোক। ওরা 6 মাসের জন্য আমাদের থেকে অস্থায়ীভাবে এই জায়গাটা নিচ্ছে, তাবু দিয়ে এখানে ওরা বিচার কার্য পরিচালনা করতো। পরে করতে 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 এখন এই পর্যায়ে আছে। যখন আদালত থাকে তখন একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষার্থীদের খেলাধুলা অথবা শরীরচর্চা বিভিন্ন সকল রকম কার্যকলাপ এই যে আমাদের সকল প্রোগ্রামে আমাদের বড় ধরনের ব্যাঘাত ঘটে। এই পরিস্থিতির মধ্যে সকাল 11টার দিকে অস্থায়ী আদালত পরিদর্শনে যান মামলা পরিচালনাকারী বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবী। এখানে বিচারিক কার্যক্রম পরিচালনা যে একদম অসম্ভব সে অভিমত ব্যক্ত করেন সবাই। আসামিপক্ষের আইনজীবীর সন্দেহ এটা বন্দীদের কারাজীবন দীর্ঘায়িত করার ষড়যন্ত্র। শুনে অবাক হবেন যে বিডিআর সদস্যদের যারা বিবাহিত ছিলেন একজনেরও বউ এখন আর তাদের সাথে নেই, তাদেরকে ছেড়ে চলে গেছে, অথচ তারা কোনো অন্যায় করেন নেই। এমনও হয়েছে যারা এই স্টেশনে ছিলেন না, দরবার হলে ছিলেন না, তারা ভিন্ন জায়গায় ছিলেন। যেহেতু তারা সাক্ষী দিতে রাজি হয় নাই, তাদেরকে জোর করে ধরে এনে আসামি করা হয়েছে। পরিদর্শন শেষে বিচারকের সিদ্ধান্ত জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। চিফ প্রসিকিউটর জানান, পরিবেশ না থাকায় আলিয়া মাদ্রাসার মাঠের অস্থায়ী আদালতে হচ্ছে না শুনানি। পরবর্তী দিন ও স্থান নিয়ে আলোচনা চলছে। আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন। এই মামলার বিচার কার্য পরিচালনার জন্য নাজিমউদ্দিন রোডের পুরনো জেলখানা ও নারী কারাগার সহ কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের নামও প্রস্তাবনায় রয়েছে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পিলখানায় সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত চাকরিচ্যুত জওয়ানদের পক্ষে ঢাকার অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের পক্ষে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। তিনি বলেছেন, ঢাকায় কর্মসূচি স্থগিত হলেও জনমত গঠনে সারা দেশে নানান কর্মসূচি চলমান থাকবে। আর দুপুরের দিকে শহীদ মিনারে এসে সংহতি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। এরপরেই শুরু হয় শাহবাগ অভিমুখে
পদযাত্রা। সন্ধ্যায় জানানো হয় স্বজনদের দাবির সাথে সংহতি জানিয়েছে সরকার, তাই জনভোগান্তি বিবেচনায় ঢাকায় অবস্থান কর্মসূচি স্থগিত করা হচ্ছে। বিডিআর বিদ্রোহ মামলার পরবর্তী শুনানি 19 জানুয়ারি। দীর্ঘ বিরতিতে শুনানির দিন ধার্য করার সমালোচনা করেন আন্দোলনকারীরা। রাজধানীর উত্তরা পূর্ব থানার পুলিশ হেফাজত থেকে একই থানার সাবেক ওসি শাহ আলম পালিয়েছেন, যিনি জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। এবং এই ঘটনায় থানার এক উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকিটা জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্র এবং জনতার উপর নির্বিচারে যারা গুলি চালিয়েছেন বা মানুষ হত্যা করেছেন, নির্বিচারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, তাদের বিচারের দাবিতে যখন সোচ্চার পুরো দেশ, তখনই অবাক করা এক ঘটনা ঘটল রাজধানীতে। খোদ থানা থেকেই পালিয়েছেন একই থানার সাবেক ওসি, যার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে উত্তরা পূর্ব থানায়। এটি সূত্র জানিয়েছে উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমকে গতকাল রাতে গ্রেফতার করা হয় রাজধানী থেকে। গ্রেফতারের পর তাকে থানায় রাখা হয়েছিল একটি কক্ষে, যেখানে একজন উপপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার দেখভালের। এবং আজ সকাল 10:30 থেকে 11টা নাগাদ সময়ে তিনি ওই কক্ষে অবস্থান করছিলেন এবং যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার কর্তব্য অবহেলার কারণে কোনো এক ফাঁকে ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যায় এবং তার পরপরই তাকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে পুলিশ। যদিও কর্মকর্তারা সারা দিনভর আমরা চেষ্টা করেছিলাম যোগাযোগের, অনেকেই কথা বলতে রাজি হননি। থানার বর্তমান যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন বর্তমান উত্তরা পূর্ব থানার, তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, যোগাযোগ করতে সম্ভব হয়নি। তবে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে রাতে। তারা যিনি জানিয়েছেন যে ওসি শাহ আলমকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের দায়িত্ব অবহেলা আছে কিনা এবং কারা যদি গাফিলতি থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে পুলিশ প্রশাসন, বর্তমান পুলিশ প্রশাসন। উনি এখানে কর্মরত ছিলেন, ওনাকে আমরা গ্রেফতারই করছিলাম আর কি। তাদের গাফিলতি আছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা ওনাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। ডিএমপির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে ওই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে উত্তরা বিভাগকে, যাতে একদিকে যিনি পালিয়ে গেছেন সাবেক ওসি, উত্তরা পূর্ব থানা সাবেক ওসি শাহ আলম, তাকে গ্রেফতার, পাশাপাশি তাকে পালিয়ে যেতে যদি কেউ সহযোগিতা করে থাকে অথবা কারো গাফিলতির কারণে যদি তিনি পালিয়ে যেতে সক্ষম হন, যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। এ ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী মনিরুল ইসলামের কাছ থেকে। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। মাত্রই রিয়াজ রায়হানের যে প্রতিবেদনটি দর্শকরা দেখছিল, আমাদেরকে একটু জানাবেন মনির, এ সংক্রান্ত আর কি আপডেট আছে? এই যিনি পালিয়ে গেছেন, গতকালই তো আসলে তাকে আটক করা হয়েছিল। ধন্যবাদ বৃষ্টি। আসলে খুব আজব একটা ঘটনা ঘটলো, এটা বাস্তব এবং আমাদের রিয়াজ রায়হানের তেমনটি বলছিলেন। এই শাহ আলম আসলে আলোচিত একজন পুলিশ কর্মকর্তা। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশে তিনি কর্মরত ছিলেন, কোথাও তার আসলে পোস্টিং হতো না, তিনি ডিএমপিতেই থাকতেন। সবশেষ তিনি এই 2022 সালে আমরা তাকে দেখেছি, যেহেতু আমরা অপরাধ বিষয়ক সাংবাদিকতা করি। 2022-23 সালে তিনি ইয়েতে ছিলেন, তেজগাঁ থানার পরিদর্শক তদন্ত ছিলেন। সবশেষ তারপরে আরেকটা ভালো থানা তেজগাঁ থেকে শাহবাগ থানায় তিনি সবশেষ আগস্ট মাসেও এবং জুলাই আগস্টের আন্দোলন চলাকালেও সে ওই সময়টাতে পুলিশের হয়ে ভালো ভূমিকা রেখেছিলেন ওই তৎকালীন সরকারের পক্ষে। শাহবাগ থানার তিনি পরিদর্শক তদন্ত ছিলেন। তারপরে তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয় 2 আগস্ট বা আগস্ট মাসের শুরুর দিকে, আমরা যেটা জেনেছি রাজধানীর উত্তরা পূর্ব থানা। এবং সেই পূর্ব থানাতেই আপনি জানেন যে উত্তরাতে বহু মানুষ খুন হয়েছে, বহু মানুষ হত্যাযজ্ঞ হয়েছে। তো সেই সব হত্যা মামলায় পুলিশের আসামির মধ্যে তিনিও একজন ছিলেন। এবং পরবর্তীতে এই যে উত্তরা পূর্ব থানায় তাকে সেখান থেকে সরিয়ে কুষ্টিয়া পুলিশ লাইনে তাকে, আমরা যত জানি যে কুষ্টিয়া পুলিশ লাইন্সে সেখানে পুলিশ ট্রেনিং সেন্টার যেটা আছে সেখানে তাকে ভর্তি করা হয়। এবং সেখান থেকে তাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল, আমরা বিভিন্ন জায়গা থেকে মোটামুটি নিশ্চিত হয়েছে এবং পুলিশের উত্তরা বিভাগ এর পুলিশ কর্মকর্তারাও তারা মোটামুটি এখন পর্যন্ত আমাদের নিশ্চিত করেছেন। তারা বলেছেন যে তারা ইতিমধ্যেই অনানুষ্ঠানিকভাবে তারা তাকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে ঢাকায় নেন এবং ঢাকায় আনার এক পর্যায়ে তাকে একজন পুলিশের
নিম্ন পর্যায়ের কিছু সদস্যদের অধীনে তাকে রাখা হয়েছিল। আসলে তাকে সরাসরি আদালতে নেওয়া হয়নি, তাকে রিমান্ডেও নেওয়া হয়নি, কিন্তু তো থানায় তিনি অনানুষ্ঠানিকভাবে ছিলেন, তাকে আনুষ্ঠানিকভাবে আটকও দেখানো হয়নি, তাকে গ্রেপ্তারের পর্যায়ে ছিল আর কি। গ্রেপ্তারের আগে যে পুলিশি হেফাজতে থাকে সেই পর্যায়ে থেকে তার এরকম একটি ঘটনা ঘটলো। অনেক ধন্যবাদ মনিরুল, আপনি বেশ বিস্তারিত আপডেট দর্শকদের জানাচ্ছিলেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে দুদক। একই সাথে বিগত সরকারের সুবিধাভোগী 9 শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর দুর্নীতি অনুসন্ধানেও আলাদা 10টি টাস্ক ফোর্স গঠন করেছে স্বাধীন প্রতিষ্ঠানটি। দুদকের নেতৃত্বে এই টাস্ক ফোর্সের সদস্য হিসেবে থাকবে এনবিআর, সিআইডি এবং বিএফআইইউর প্রতিনিধিরা। এদিকে দুদকের জালে থাকা সাবেক মন্ত্রী এমপিদের অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ৮০,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিমানবন্দরের 3rd টার্মিনাল নির্মাণ সহ 9টি মেগা প্রকল্পের দুর্নীতি। রাজুক থেকে অবৈধভাবে প্লট বরাদ্দ নেওয়া ও বিদেশে অর্থ পাচার সহ নানা দুর্নীতির অভিযোগও আছে হাসিনা পরিবারের বিরুদ্ধে। আমি বললাম দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না। এসব অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনার দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক। এজন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। দুদকের নেতৃত্বে এই কমিটির সদস্য হিসেবে থাকবেন এনবিআর, সিআইডি ও বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রতিনিধিরা। এরই মধ্যে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের সব সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ। শেখ পরিবারের সদস্য ও সাবেক এমপি নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৩১০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। ১,৪০২ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে তার অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ী গ্রুপ ও এক মন্ত্রীর দুর্নীতির অনুসন্ধানে 10টি টাস্ক ফোর্সও গঠন করেছে দুদক। তারা আলাদাভাবে এস আলম, বেক্সিমকো, বসুন্ধরা সহ আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী 9 ব্যবসায়ী গোষ্ঠীর অনিয়ম খতিয়ে দেখবে। আরেকটি টিম অনুসন্ধান করবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ। দেশব্যাপী আমাদের এনফোর্সমেন্ট ইউনিট কাজ করছে। এরই মধ্যে দুদকের অনুসন্ধানের জালে এসেছে আওয়ামী লীগ সরকারের প্রায় 1.5 শতাধিক সাবেক মন্ত্রী ও এমপি। তাদের নামে বেনামে থাকা অ্যাকাউন্টের সন্দেহজনক লেনদেনে কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে ব্যবস্থা নেবে দুদক। আমাদের তদন্তকালে যদি ব্যাংকারদের কোনো সংশ্লিষ্টতা আসে তাহলে তাদেরকেও আইন আমলে আনা হবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে পাঠানো চিঠির জবাব না পেলে ঠিক কবে নাগাদ আবারও তাগাদাপত্র দিবে ঢাকা, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে কথা জানিয়েছেন মুখপাত্র। বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফর দুই দেশের সম্পর্কের বোঝাপড়া বাড়াতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি কোন স্ট্যাটাসে রয়েছেন 5 মাস পরও জানা নেই অন্তর্বর্তী সরকারের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়েছে, তাকে ফেরানোর সাথে স্ট্যাটাসের কোনো সম্পৃক্ততা নেই। একজন নাগরিক হিসেবেই বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত চাওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়ার সাথে ভারতে তার স্ট্যাটাসের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের একজন নাগরিককে ফেরত চেয়েছি। এখানে ইন্ডিয়াতে উনি কোন স্ট্যাটাসে আছেন সেটা আমার জন্য বিবেচ্য কেন হবে? শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়টি ভারত অবহিত কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, বাংলাদেশের কোনো নাগরিকের পাসপোর্ট বাতিল হলে মিশনের মাধ্যমে সে দেশের সরকারকে জানিয়ে দেওয়া হয়। কূটনৈতিক সম্পর্ক আছে যে দেশগুলোর সাথে, তারা সবাই জানে যে এই পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে।
সুতরাং এটা হলো সাধারণ প্রক্রিয়া। পাসপোর্ট বাতিল হয়ে গেলে সেখানে ভিসার কোনো বিষয় থাকছে না। আমরা আমাদের অনুরোধ জানিয়েছি, আমরা ফেরত চেয়েছি, আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব। এ সময় মুখপাত্র আরও জানান, আগামী 20 জানুয়ারি 3 দিনের সফরে পররাষ্ট্র উপদেষ্টা প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে কৃষি, শিক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুর অগ্রগতি পর্যালোচনা নিয়ে আলোচনা হবে। এ সফরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 50তম বার্ষিকী উদযাপনের শুভ সূচনা হবে। এই সফরে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নকল্পে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি কৃষি, শিক্ষা, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রভৃতি ক্ষেত্রে চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হবে। ব্রিফিংয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে বলেন, সাম্প্রতিক আরও 36 রোহিঙ্গা নতুন করে আশ্রয় নিয়েছে। সীমান্ত সর্বোচ্চ সতর্কতা থাকলেও বিচ্ছিন্নভাবে এ ধরনের ঘটনা ঘটছে, কোনো কোনো ক্ষেত্রে মানবিকভাবেও দেখতে হচ্ছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সাম্প্রতিক সময়ে 36 জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তুরস্ককে বাংলাদেশে তাদের প্রযুক্তি নিয়ে আসার, আরও বেশি বিনিয়োগ করার, কারখানা স্থানান্তর এবং বাংলাদেশের যুবশক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর ওমের বোলাতের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল যখন রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন, তখন তিনি এই আহ্বান জানান। বাংলাদেশকে বিশ্বের 8ম জনবহুল দেশ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করছে এবং এ ব্যাপারে তুরস্কের সহায়তা চান। বাংলাদেশ ও তিমুর লেস্তের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি করতে যাচ্ছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই চুক্তি অনুমোদন হয়েছে। এতে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসার প্রয়োজন হবে না তিমুরে প্রবেশের ক্ষেত্রে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হলে উভয় দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা অপর পক্ষের ভূখণ্ডে প্রবেশ, ট্রানজিট, অবস্থান ও বহির্গমনের ক্ষেত্রে প্রবেশের তারিখ থেকে অনধিক 30 দিনের জন্য এই ভিসার আবশ্যকতা থেকে অব্যাহতি পাবেন। আর চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে, তবে নোটিশ দেওয়ার 30 দিনের মধ্যে যে কোনো চুক্তির অবসান ঘটাতে পারবে। গোয়েন্দা রিপোর্টে 43 BCS এর বাদ পড়া বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন। কিছু প্রক্রিয়া শেষে শিগগিরই তাদের যোগদানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। এ নিয়ে তার সাথে দেখা করার পরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বললেন, যারা ভুল গোয়েন্দা রিপোর্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে সচিব জানিয়েছেন, দ্রুতই মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 43 BCS পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন 2163 জন। এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় বাদ পড়েন 40 জন। কিন্তু সরকার পরিবর্তনের পর নতুন করে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বাদ দেওয়া হয় আরও 227 জনকে। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সচিবালয়ের সামনে অবস্থানও নেন বাদ পড়া BCS উত্তীর্ণরা। এ বিষয়ে সচিবের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি। অভিযোগ করেন, গোয়েন্দা রিপোর্ট ত্রুটিপূর্ণ, আন্দোলনে অংশ নেয়া অনেককেও বাদ দেওয়া হয়েছে। অযোগ্য লোককে দিয়ে ইনভেস্টিগেশন করা হয় একটা ভুল আসলে তথ্যের কারণে অনেক শিক্ষার্থী একটা হয়রানির মধ্যে আছে। তাদেরকে BCS এ যোগদান না, যারা এই ভুল প্রক্রিয়ার সাথে জড়িত ছিল তাদেরও একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, কারণ তারা কেন দায়িত্ব অবহেলা করলো। এর আগে বাদ পড়াদের রিপোর্ট নিয়ে গোয়েন্দা কর্মকর্তাদের সাথে মন্ত্রণালয়ে বৈঠক করেন জনপ্রশাসন সচিব। জানান, পুনর্বিবেচনার আবেদন করেছেন বাদ পড়ারা। তাদের অধিকাংশই যোগ দিতে পারবেন চাকরিতে। তদন্ত এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম, এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, এমন কোনো ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার, দে উইল গেট ইট।
আগামী 15 জানুয়ারি চাকরিতে যোগ দেবেন 43 BCS এর সবশেষ গেজেটে উত্তীর্ণ 1896 জন। জনপ্রশাসন সচিব কথা বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে, এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেতেন, এবার পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে। সচিব জানান বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই মহার্ঘ ভাতা নির্ধারণ করবে অর্থ মন্ত্রণালয়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। হজযাত্রী পাঠানোর কোটা নিয়ে খানিকটা সংকটে এবারে হজযাত্রা। সৌদি সরকার এবছর এজেন্সি প্রতি সর্বনিম্ন 1000 হজযাত্রী কোটা নির্ধারণ করায় এই সংকট বলে অভিযোগ হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের। তবে ধর্ম উপদেষ্টা বলেছেন এ নিয়ে সমস্যা হবে না, লিড এজেন্সির মাধ্যমে কয়েকটি প্রতিষ্ঠান মিলে নির্ধারিত হজযাত্রী পাঠাতে পারবে। তিনি বলেছেন এবার কেউ সরকারি খরচে অতিথি হিসেবে যেতে পারবেন না হজে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। হজের জন্য এবছর 1,27,000 হজযাত্রী পাঠানোর কোটা পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে 87,100 জন এখন পর্যন্ত নিবন্ধন করেছেন, যাদের জমা হওয়া 74 মিলিয়ন রিয়েল পাঠানো হয়েছে সৌদি সরকারের কাছে। কিন্তু নতুন সমস্যা দেখা দিয়েছে এজেন্সি প্রতি হজযাত্রী পাঠানো নিয়ে। সৌদি সরকার এজেন্সি প্রতি সর্বনিম্ন 1000 হজযাত্রী পাঠানোর কোটা নির্ধারণ করে দিয়েছে, কিন্তু হজ এজেন্সি অ্যাসোসিয়েশন হাবের দাবি 500 জনের কোটা। একজন হজ এজেন্সির মালিক 1000 লোককে নিয়ে কোনোদিনও সঠিকভাবে সেবা দিতে পারবেন না। সরকারের নির্দেশনায় 500 কোটা আমরা করে ফেলেছি, সেটা যেন বহাল থাকে। মিনিমাম যাদের সক্ষমতা আছে এরকম আরো কয়েকটা মিলেও যদি 1000 হয় তাহলে সেটাও একটা লিড করে এটা চলবে। আমার লিড এজেন্সি গঠন করা হয়েছে, অন্যান্য এজেন্সিগুলোর টাকা পয়সা ঠিকমতো হাজিদের বোঝা দেয়নি বা যেটা রিফান্ডেবল সেটা পায় নাই। এরকম যদি সুনির্দিষ্ট গত বছরের ইয়েটাও নিতে পারেন আমরা এগুলো খতিয়ে দেখবো আর কি। ধর্ম উপদেষ্টা বলেন এজেন্সিগুলোর জন্য কোটা সৌদি সরকার নির্ধারিত, এক্ষেত্রে বাংলাদেশের করণীয় কিছু নেই। এ নিয়ে এজেন্সিগুলোর সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। ইরান বহু বছর যাবত হজ বয়কট করেছে, 6 বছর সৌদি গভর্নমেন্টের কোনো ক্ষতি হয় নাই, বরঞ্চ এটা বাংলাদেশের ভাবমূর্তি। ওনারা যে দাবি জানাচ্ছেন এটা তো আমার হাতে বা আমার মন্ত্রণালয়ে থাকলে আমি 1 মিনিটে করে দিতাম। ইট ডিপেন্ডস অন সৌদি আরবিয়া, এবং সৌদি গভর্নমেন্ট আমাদেরকে বারবার প্রেশার দিচ্ছে তোমরা পিছিয়ে আসো কেন। তো আমরা আশা করি হজ এজেন্সিদের নিয়ে এবছরের হজ ব্যবস্থাপনা সুন্দরভাবে করতে পারবে। এবছর সরকারি খরচে কোনো অতিথি হজ করতে পারবে না, সরকারের এমন সিদ্ধান্ত আগেই হয়েছে বলেও জানান উপদেষ্টা। সরকারি অর্থে কোনো অতিথিকে আমরা নেব না, কেবল হজ ব্যবস্থাপনার সাথে যারা সংশ্লিষ্ট সম্পৃক্ত আমরা তাদেরকে নেব। কেউ যেতে চাইলে ওনার নিজের খরচেই যেতে পারবে। ধর্ম উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল হজ চুক্তি সম্পাদনের জন্য শুক্রবার সৌদি আরবে যাচ্ছেন। হজ চুক্তি সম্পাদনের জন্য। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সরকারের হাতে কোনো আলাদিনের চেরাগ নাই যার মাধ্যমে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, তবে রমজান সামনে রেখে সরকার বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমার কাছে মনে হচ্ছে সময়টা সাময়িক। আপনি তো মানে কোন আলাদিনের চারাক নেই যেটা দিয়ে আপনি যে সুইচ দিলেন আর কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে। আমরা আমাদের প্রায় 50 লক্ষ পরিবারের যে একটা মানে খাদ্য মন্ত্রণালয় থেকে যে 30 কেজি চাল দেওয়ার যে কাজটা চলে, টিসিবি যে চাল বিক্রি করে, এগুলোকে আমরা পূর্ণ মাত্রায় ব্যবহার করছি। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।